মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধরেই নিয়েছে যে ওদের বিরুদ্ধে সেটা আইনি হোক আর বেআইনি হোক কিছু করলেই আমার ভোট কমে যাবে। তাতে যদি পশ্চিমবঙ্গকে অন্য দেশ বা অন্য রাজ্য দখল করে নেয়, দখল করে নিক, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব যেখানে রয়েছে সেইটাকে আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। তাতে আমার পশ্চিমবঙ্গ থেকে জমি চলে যাক। সংসদ কিসের জন্য সে এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ধাক্কায় পড়ে গেলেন একজন সাংসদ বিজেপি, তিনি সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাহুল গান্ধী মেনেও নিলেন খানিকটা যে আমার ধাক্কা লেগে যেতে পারে। ধাক্কা দেওয়া, এই ধাক্কাধাক্কির রাজনীতিটা আর কতদিন চলবে? এই ন্যারেটিভ ডিস্টর্ট করার রাজনীতিটা মিডিয়ারা কতদিন করবে? রাহুল গান্ধী মেনে নিয়েছে। রাহুল গান্ধী বলেছে, আমি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী যখন ঢোকার চেষ্টা করছিলাম তখন 5-6 জন বিজেপির সাংসদ আমাদের বাধা দেয়। সেই ধাক্কাধাক্কিতে হয়তো উনি চোট পেয়েছেন। রাহুল গান্ধী কখনো বলেননি আমার ধাক্কা দেওয়াতে ওনার মাথা ফেটে গেছে। আপনারা হচ্ছেন আমাদের সমাজের আলো, আপনারা হচ্ছেন আমাদের দৃষ্টিশক্তি। আপনারা কেন কোনো কারোর বক্তব্যকে ডিস্টর্ট করবেন, এটা তো আমি বুঝতে পারি না। দায়িত্ব নিয়ে বলছি, রাহুল গান্ধীর সঙ্গে যারা মিশেছেন, আমার তো মেশার সৌভাগ্য হয়নি, দূর থেকে হয়তো হ্যান্ডশেক করেছি। আমি আমার দলের একজন প্রান্তিক কর্মী। দূর থেকে যারা মিশেছে, কাছ থেকে যারা মিশেছে, তাদের জিজ্ঞেস করবেন কতটা ভদ্র, সৃজনশীল, কালচার্ড একজন মানুষ রাহুল গান্ধী। সে কোনো বৃদ্ধ মানুষকে, সে সাংসদ হোক আর সাধারণ মানুষ, ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়ে দেবে, এটা তার চরম শত্রুও কোনো দিন মানে না। এটা নিয়ে রাজনীতি হতে দিন, কি অসুবিধা আছে? আমরা তো অনেক কিছু দেখছি। অধীর চৌধুরী খুব চিন্তিত এই রাজ্যের জঙ্গি প্রবেশ নিয়ে, এবং সেই জঙ্গি প্রবেশে উনি বললেন এখানে একদম মুক্ত রাজ্য হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি যেভাবে চলছে, এপারে কোনো সমস্যা নাই, ভোটার কার্ড সব হয়ে যাচ্ছে। আমি বলছি এভাবে জঙ্গি কার্যকলাপ চলতে থাকলে তো আসাম যা করে দেখাতে পারছে, পশ্চিমবঙ্গ পারছে না। আগামী দিনে মানচিত্র চিকেন স্নেকের দিকে, যে শিলিগুড়ি করিডোর, তার দিকেই নজর। কীভাবে চলবে? এইভাবেই চলবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার আঙ্গিকটা কি? আঙ্গিক হচ্ছে একটা সম্প্রদায়ের ভোট আমার পকেট ভোট হবে। আমি এমন কোনো কাজ করব না, সেটা আইনি হোক বা বেআইনি, এমন কোনো কাজ করব না সেই সম্প্রদায় ক্ষুব্ধ হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানে না যে সংখ্যালঘু মানেই কেউ অন্যায় করলেও তোমাকে মাসিহা মানবে। সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এতটা করাপ্টেড নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধরেই নিয়েছে যে ওদের বিরুদ্ধে সেটা আইনি হোক আর বেআইনি হোক কিছু করলেই আমার ভোট কমে যাবে। তাতে যদি পশ্চিমবঙ্গকে অন্য দেশ বা অন্য রাজ্য দখল করে নেয়, দখল করে নিক, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব যেখানে রয়েছে সেইটাকে আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। তাতে আমার পশ্চিমবঙ্গ থেকে জমি চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে রাজনীতিটা করছেন বা করেন, এটা কখন মানুষ করে? মানুষ তখন করে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। আমি কোনো পদক্ষেপ নেব না, আমি কোনো নেব না, আমি কোনো রিস্ক নেব না। তাতে যদি আমার সুনাম হয় হলো, বদনাম হয় হলো, কিন্তু আমার ভোটটা আমার পকেটে রইল। এই খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মেতেছেন, এবং এটা খুব বিপজ্জনক খেলা সুমিত, এটা খুব বিপজ্জনক খেলা। উনি শুধু নিজের টেনিয়রটাকে স্মুথলি পাস করিয়ে নিচ্ছেন, পরে বাংলার কি ভবিষ্যৎ হবে উনি কিন্তু বুঝতে পারছেন না। আমি বিশ্বাস করি না বাংলার কোনো সংখ্যালঘু মানুষ কখনো ওনার কাছে আবেদন জানিয়েছে যে আপনি ওরা সংখ্যালঘু, ওদের আসতে দিন বেআইনিভাবে। কোনো সংখ্যালঘু আবেদন জানায়নি। এটা উনি করে যাচ্ছেন ওনার একটা ওই ভিশন থেকে যে আমি সংখ্যালঘু ভোট আমি বেশি পাই, তাহলে বেআইনিভাবে যেসব সংখ্যালঘু এপারে আসছে তাদের আমি ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করলে এরা রেগে যাবে। কখনো এনারা রাখবেন না। কেউ বেআইনি কাজ পছন্দ করে না, সংখ্যাগুরুরাও করে না, সংখ্যালঘুরাও করে না। এটাই অধীরবাবু বোঝাতে চেয়েছে। কিন্তু মালদা মুর্শিদাবাদে দুবার বৈঠক হয়ে গেছে ISIS। আমি বলছিলাম যে এই যে যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার, সেখানে যদি বাদ না সাদা যায় এখনই, তাহলে তো বড় বিপদ। এই যুব সমাজই তো জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়ে পড়লে পশ্চিমবঙ্গের সুরক্ষা বিঘ্নিত হবে। এপার ওপার বাংলাদেশ, আমি করিডোরের কথা একটু আগেই বললাম, চিকেন স্নেকের কথা বললাম, এগুলো তো একেবারে সুরক্ষার জায়গা। সেই দিকে কেন আরও কড়া নজর দেওয়া হবে না? যেখানে দুবার বৈঠক করা হয়ে গেছে, এত প্রশ্ন উঠতে পারে যে মালদা মুর্শিদাবাদ আগামী দিনে ম্যাপে থাকবে তো? হ্যাঁ, এটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রধান প্রশাসক পশ্চিমবঙ্গের,
তার আন্ডারে এসবি, আইবি এবং তদন্তকারী সংস্থা রয়েছে, এর সঙ্গে রয়েছে যদি কোঅর্ডিনেশনের কোনো অসুবিধা হয়, বাংলার যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে যদি কোঅর্ডিনেশনে কোনো অসুবিধা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আজকে উনি মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ গৃহমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তা সত্ত্বেও মালদা মুর্শিদাবাদে আপনারা যেটা বলছেন উগ্রপন্থী সংগঠনগুলো বৈঠক করছে, তাহলে বাংলার প্রশাসন গেল কোথায়? বাংলার তদন্তকারী সংস্থারা গেল কোথায়? বাংলার যারা এইসব বিষয়ে লক্ষ্য রাখে, বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের রোল কোথায়? তাহলে এরপর যদি আমি বলি ইট ইজ আ ফেলিওর অন দ্য পার্ট অফ দ্য হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আমি কি খুব ভুল বলবো? আপনারা বলবেন রাজনীতি করে। এটা রাজনীতি নয়। উনি বাংলাকে বিপদের মুখে, জেনে শুনে বলবো না, অজ্ঞতা থেকে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলাকে উনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। বেশ, আমার শেষ প্রশ্ন থাকবে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন হয়ে গেল, বিচারের বাণী এখনও কাটছে, অভয়ার মা বাবার চোখের জলের কথা বলছি, সেই জায়গা থেকে এইভাবে পিছোতে পিছোতে আর কতদিন? এই যে জামিন, একদিন তো এও প্রশ্ন ঘোরাফেরা করছে, সঞ্জয় রায় তিনিও জামিন পেতে পারেন, এভাবে তো সব জামিন হালকা হয়ে গেলে তাহলে বিচার কি হবে? 90 দিনে যে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে না, এবার আমরা বললেই আপনাদের খারাপ লাগবে, 90 দিনে যে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে না, সন্দীপ ঘোষ এবং ওই ওসি টালা, প্রাক্তন ওসি টালা থানা, তাহলে এরপর যদি আমি আপনাকে বলি যে অমিত শাহের নির্দেশ আসেনি তাই এদের চার্জশিটটা দেওয়া, সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা পড়েনি। দেখুন, অভয়ার মৃত্যু পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। যে গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছে এই মেয়েটির ধর্ষণ এবং মৃত্যুর পরে, সেটা অভূতপূর্ব। এর কোনো মানে ব্যাখ্যা হয় না। এরকম আন্দোলন, এরকম স্বতঃস্ফূর্ত মা বোনেরা, ছাত্র ছাত্রী, মা বোন, মাসিমা, পিসিমা, ঠাকুমা, দিদা যারা হাঁটতে পারে না, হুইল চেয়ারে মোমবাতি হাতে নিয়ে বেরিয়েছে। এরপরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় তথা কেন্দ্রীয় সরকারের একটু ভাবা উচিত ছিল যে শুধু রাজনীতি করব না, কি করে এই মেয়েটি যে আমাদের ছেড়ে চলে গেছে সঠিক বিচার পায়। কিন্তু রাজনীতির কাছে সব তো জাতাকলে আটকে থাকে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। আমি এইটা নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্যই দেব না। আমি মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহের ভাবতে বলবো যে আপনারা কি করলেন এই মেয়েটির সঙ্গে। এত শুভেন্দু অধিকারীর এত বড় বড় স্টেটমেন্ট, ন্যারেটিভ, জেপি নাড্ডা, অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন, গেছিলেন একবারও অভয়ার মা বাবার সঙ্গে দেখা করতে? সময় চেয়েছিল তারা, সময় দেননি। কোথায় মায়া মমতা? কোথায় বাংলার মানুষের জন্য আপনি ভাবছেন? আরে মানুষের জন্য ভাবতে হবে না, একটা আপনার বাড়ির মেয়ে ধর্ষিতা হয়ে খুন হলো, সারা বাংলা রাস্তায় নামলো, কোথায় ভারতীয় জনতা পার্টি? কেন এত মুখ ফিরিয়ে থাকবেন টোটাল ঘটনাটার থেকে? কাকে আপনাদের বাঁচাতে হবে? একজন বাংলার নিবাসী হিসাবে, কোনো কংগ্রেস কর্মী নয়, কংগ্রেস পদাধিকারী নয়, বাংলার নিবাসী হিসাবে, এটা আমার অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন। শেষ প্রশ্ন, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি পঙ্কজ দত্তের স্মরণ সভা, স্মৃতির পাতা থেকে যদি একটু আমাদের ক্যামেরার সামনে বলেন যে শেষ দিনগুলো, যেভাবে লড়াই, যেভাবে আটকে রাখা, এটা কি একেবারে সভ্য সমাজে একজন প্রাক্তন আইজি কি? দেখুন, পঙ্কজ দত্তকে আমি চিনি বেশি দিন না, হয়তো বছর 5 আমি পঙ্কজদাকে চিনি। তবে যে স্নেহ এবং মায়া মমতা আমি ওনার থেকে পেয়েছি, যে স্নেহ এবং মায়া মমতা ওনার থেকে আমি পেয়েছি, তা অভূতপূর্ব। উনি এই মুহূর্তে, পঙ্কজ দত্ত, বাংলার যতগুলো প্রতিবাদী মুখ ছিল তার অন্যতম। তাই পঙ্কজদার স্মরণে আমি দুটো লাইন আপনাদের সামনে বলতে চাই। পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, বিপন্ন বাঙালি আজ পঙ্কজ দত্তর খোঁজে। পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, বিপন্ন বাঙালি আজ পঙ্কজ দত্তর খোঁজে। এই পঙ্কজ দত্তদের পঙ্কজ দত্তর আদর্শে অনুপ্রাণিত যারা আছে বা এই বাংলার নিবাসী বহু ছেলে মেয়ে আছে যারা প্রতিবাদী,
তারা আবার নতুন করে তাদের মধ্যে থেকে পঙ্কজ দত্ত একদিন না একদিন উঠে আসবেই। আর পঙ্কজ দত্তর প্রতিবাদী আদর্শকে আমরা রাজনৈতিক কর্মী বলুন, সমাজকর্মী বলুন, প্রত্যেকে সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাবে সংগঠনের মাধ্যমে, ব্যক্তিগত স্তরে কোনো সংগঠন তৈরি করে হোক। পঙ্কজ দত্তর আদর্শ, পঙ্কজ দত্তর প্রতিবাদ, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে পঙ্কজদার যে প্রতিবাদ সবসময় আমরা পরিলক্ষিত হয়েছে, সেটা কোনোদিন নিভে যাবে না, এটুকু বলতে পারি।